শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। ফের সক্রিয় হয়ে উঠছে দেশের স্বর্ণশিল্প নষ্টের মূল কারিগররা। স্বর্ণ চোরাচালানের সাথে 2 দশক ধরে যুক্ত থাকা দিলীপ কুমার আগরওয়াল ও এনামুল হক খান দোলন একত্রিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ এই শিল্পটিকে বিনষ্ট করার নতুন নীল নকশা করছে বলে জানা গেছে। অসাধু এই স্বর্ণ ব্যবসায়ীদের ষড়যন্ত্রে স্বর্ণের বাজারে শুরু হয়েছে ফের অস্থিরতা। আতঙ্কে আছে ব্যবসায়ীরাও। ব্যবসায়ীদের দাবি, গুরুত্বপূর্ণ এই শিল্প ও তার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের রক্ষা করে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে এখনই এদের প্রতিহত করতে হবে। বিস্তারিত অনিক মৃধার বিশেষ প্রতিবেদনে। গত 2 দশক ধরে স্বর্ণচোরা কারবারিদের দৌরাত্ম্য কমেনি। অনুসন্ধানে উঠে এসেছে দেশের অবৈধ সোনার এই বাজার নিয়ন্ত্রণ করছে মূলত ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল ও শারমিন জুয়েলার্সের মালিক এনামুল হক দোলন। শারমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী দোলন রাজধানীর চোরাই অলংকার ব্যবসার মূল হোতা। বাইতুল মুকাররম মার্কেট ঘিরে তার রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক। অভিযোগ আছে চোরা কারবারের মাধ্যমে তিনি অঢেল সম্পদের মালিক বনে গেছেন। ইমিগ্রেশন পুলিশের অনুসন্ধান বলছে, গেল কয়েক বছরে শারমিন জুয়েলার্সের নামে 10 কেজি স্বর্ণ আমদানি না করেও জমজমাট পাইকারি ব্যবসা করছে এনামুল হক খান দোলন। অনুসন্ধানে বের হয়ে আসে দুবাই ভিত্তিক চোরাচালানের খবরও। ইমিগ্রেশন পুলিশের প্রতিবেদন অনুযায়ী স্বর্ণ চোরাচালানের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের লাস ভেগাস খ্যাত অভিজাত শহর দুবাইতে ছিল দোলনের নিয়মিত যাতায়াত। স্বর্ণ চোরা কারবারি দোলনের অন্যতম সহযোগী হলেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল। 2 দশকের ব্যবধানে দিলীপ আগরওয়াল এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। দিলীপ কুমারের এমন ভাগ্য বদলে বিস্ময় প্রকাশ করেছে চুয়াডাঙ্গার স্থানীয়রা। তাদের মতে এমন অর্থ প্রাচুর্য কখনোই বৈধ পথে আসা সম্ভব নয়। 2 নম্বর ছাড়া 1 নম্বর পথে এত তাড়াতাড়ি এত সহজে তো এত টাকার মালিক হওয়া যায় না। অনুসন্ধান বলছে ঢাকায় বসে স্বর্ণ চোরাচালানের একটি সিন্ডিকেট চালাতেন দিলীপ। দিলীপের এক সাবেক সহযোগীর মুখ থেকে জানা যায় তার অন্ধকার জীবনের গল্প। যে দিলীপ কুমার আগরওয়াল ওখানে কত বছর ছিল? তোমার ব্যবসাটা কি ছিল? গোল্ডের। হ্যাঁ, গোল্ডের 5টা বছর একবার চাকরি করেছি আমি। 5টা বছর গোল্ডের ব্যবসায় আমি গোল্ড পালিয়েছি। গোল্ড আনছেন এদিকে বাইরের থেকে নাকি? বাইরের থেকে আসতো, ইন্ডিয়া থেকে আসতো। শুধু চোরাচালান নয়, দিলীপ আগরওয়ালের বিরুদ্ধে রয়েছে ভেজাল হীরা বিক্রির অভিযোগ। অনুসন্ধানে জানা গেছে ডায়মন্ড ওয়ার্ল্ড যেসব হীরা বিক্রি করে সেগুলো মেসেন্টেড নামক এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, অর্থাৎ ল্যাবে তৈরি কৃত্রিম হীরা, যার ফলে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। দুদকের কাছে করা সেই অভিযোগে বলা হয়, সারা দেশে 100টিরও বেশি শোরুম রয়েছে দিলীপ আগরওয়ালের। ইতোমধ্যে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণও ছাড়িয়েছে 1000 কোটি টাকার বেশি। দুদকের অভিযোগের প্রেক্ষিতে দিলীপকে 2 বার জিজ্ঞাসাবাদ করেছিল দুদকের অনুসন্ধান টিম। জিজ্ঞাসাবাদের সময় অবৈধ সম্পদের তথ্য প্রমাণ হাজির করলেও দিলীপ আগরওয়াল অনুসন্ধান টিমকে সদুত্তর দিতে ব্যর্থ হন। এদিকে স্বর্ণ চোরাচালানকে আরো প্রসারিত করার উদ্দেশ্যে স্বৈরাচার সরকার আওয়ামী লীগের ছায়াতলে সংসদ সদস্য হবার স্বপ্ন দেখেন দিলীপ, যদিও শেষে ব্যর্থ হন। এদিকে শুধু ভেজাল হীরা বা স্বর্ণ চোরাচালান নয়, দিলীপের কাঁধে রয়েছে যৌন নির্যাতনের মতো ঘৃণিত অভিযোগ। এর জন্য তাকে 7 দিন জেলও খাটতে হয়েছিল। দুদক ও ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগ নিয়ে এনামুল হক খান দোলন ও দিলীপ আগরওয়ালকে বারবার ফোন দিলেও অপর পাশ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে শুল্ক গোয়েন্দারা প্রতিনিয়ত চোরাচালানের স্বর্ণ জব্দ করছেন, পাচারকারীদের তুলে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। মামলা হচ্ছে, তদন্ত হচ্ছে, কিন্তু চোরাচালানের মূল হোতা দিলীপ কুমার আগরওয়াল ও এনামুল হক খান দোলন অধরাই থেকে যাচ্ছেন। আর্থিক খাতে সংস্কার ও ব্যবসার পরিবেশ উন্নয়ন চায় যুক্তরাজ্য।
ব্যাংকিং, রাজস্ব এবং পুঁজিবাজার সহ আর্থিক খাতে ব্যাপক সংস্কারের পরামর্শ দিয়েছে দেশটি। সকালে শেরেবাংলা নগরে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় ব্রিটিশ হাই কমিশনার বলেন, ব্যবসার পরিবেশ ঠিক থাকলে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য। ব্যবসার পরিবেশ উন্নত করতে যে ধরনের সংস্কার করবে বাংলাদেশ, তার পাশে থাকবে ব্রিটিশ সরকার। আমরা বলেছি আমাদের বাণিজ্য যেমন গার্মেন্ট, দে হ্যাভ গট গুড মার্কেট ইন ইউরোপ অ্যান্ড ইউকে, অ্যান্ড উই হ্যাভ টোল্ড দেম যে আরো ডাইভার্সিফাই যদি করে তাদের মার্কেট এক্সপোর্ট করে। কিন্তু এটার জন্য দরকার শর্ত হলো বিজনেস এনভায়রনমেন্ট, ease of doing business, মানে ক্লাইমেটটা বিজনেস ঠিক করতে হবে। I was discussing with the Honourable Advisor how we can build investor confidence and strengthen our trade and investment ties. দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরব। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই মূল্যস্ফীতি কমাতে করণীয় এই শিরোনামে। আমরা জানি যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতিতে সারা দেশে কিন্তু সরবরাহ ব্যবস্থা এক ধরনের বিঘ্নতা তৈরি হয়েছে। পাশাপাশি অনেকদিন ধরেই খাদ্য মূল্যস্ফীতির চাপে রয়েছে বাংলাদেশ। নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারও আসলে নানা উদ্যোগ নিচ্ছে। এরপরেও মূল্যস্ফীতি চাপ আরও কীভাবে কমানো যেতে পারে এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে রয়েছেন। আমাদের সঙ্গে একজন উদ্যোক্তা থাকছেন, ইমরান হাসান, মহাসচিব, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, এবং একই সঙ্গে একজন অর্থনীতিবিদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, ডক্টর সায়েম আমির ফয়সল, অর্থনীতিবিদ। আমরা স্বাগত জানাতে চাই, বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি সায়েম আমির ফয়সল এবং ইমরান হাসান দুজনকেই। শুরুতেই আমরা সায়েম আমির আপনার কাছে আসতে চাই। সায়েম ফয়সল, আপনি একজন গবেষক হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে একটু বলবেন কিনা যে আমরা সম্প্রতি যে মূল্যস্ফীতির চাপ দেখছি বা আমাদের খাদ্য মূল্যস্ফীতি যে 2 অঙ্কের ঘরে রয়েছে অনেকদিন ধরে, সেটি আসলে এই চলমান বন্যা পরিস্থিতিতে আরও খানিকটা উস্কে দেওয়ার মতো পরিস্থিতি, নাকি আমরা আসলে সেটিকে বিশেষ নীতি পরিকল্পনার মধ্য দিয়ে সেটিকে সহনীয় মাত্রায় আনতে পারি বলে মনে হয় আপনার? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে সালাম। আমার সম্মানিত সহ-আলোচককে আমার শুভেচ্ছা। বর্তমান যে বাস্তবতাটা বিরাজ করছে, আপনি দেখবেন যে বাংলাদেশে একটি ত্রিমুখী একটি অর্থনৈতিক সংকট দিয়ে বর্তমানে পার করছে। একদিকে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের সংকট, আর একদিকে দেখা যাচ্ছে যে আমাদের মূল্যস্ফীতির তীব্রতা কিন্তু সীমাহীন আকারে কিন্তু বেড়ে যাচ্ছে। আবার অপরদিকে এখন বর্তমানে দেখতে পারলাম যে একটি রাজনৈতিক সংকটের উপস্থিতিতেও দেখা গেল যে বন্যা কবলিত এলাকার এখানে 5টি জেলা দেখা গেল কিন্তু অন্তত পক্ষে 50 থেকে 55 লক্ষ মানুষ কিন্তু আমার আশঙ্কা রয়েছে যে দারিদ্র সীমার নিচে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে। এই কারণে আমি বলতে হচ্ছে যে দেখেন, এখানে বন্যার কারণে যারা আজকে তাদের জীবন জীবিকা হারিয়েছে, টিভি থেকে ফ্রিজ থেকে শুরু করে আমরা যখন ফ্লাড এফেক্টেড রিজিয়ন গুলোতে যখন আমরা যাচ্ছি, তাদের একটাই সংকট থাকছে যে ত্রাণ সামগ্রী যে সহায়তা সেটা আমরা সাময়িক সময়ের জন্য যেটা দিচ্ছি সেটা হয়তো 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন তাদের সহায়তা দিতে পারবে, কিন্তু তাদের মূলধন, তাদের বাড়িঘর সবকিছু কিন্তু আজকে দেখা গেল কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। তো এখান থেকে পেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদের মূল্যস্ফীতির যে একটি প্রকোপ, যেটা অতীতে বিগত 1.5-2 বছর ধরে যে হারে বেড়ে গিয়েছে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অধিকাংশ মধ্যমায়ের মানুষই এখন এফোর্ড করতে পারছে না। এমন একটি অবস্থায় আপনি দেখবেন ডিসেম্বর 2023 সাল থেকে যে সংকোচনমূলক নীতিটি প্রয়োগ করার চেষ্টা হয়েছিল, আমি বলছি চেষ্টা এই কারণ আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সুদের হার বৃদ্ধি করলেও দেখা গেল কিন্তু অনেকগুলো ইসলামী ব্যাংকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বেল আউট করতে থাকছে। এমন একটি অবস্থায় বর্তমানে যে সংকোচনমূলক নীতি যেটা আরো কঠোর আমার মনে হচ্ছে, সেটাতে আমি মনে করি না যে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিন্তু আমি আশাবাদী রয়েছি যে আগামী 9 থেকে 12 মাসের ভিতরে মূল্যস্ফীতি আবারও 5 থেকে 6% কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। একই সাথে আমাদের উৎপাদন সক্ষমতা আমাদের এখানে বৃদ্ধি করতে হবে। আজকে বন্যা কবলিত এলাকার বাইরেও যে আমাদের যে অ্যাগ্রেরিয়ান যে ফিল্ডগুলো আছে, অ্যাগ্রেরিয়ান ইকোনমিকে সম্পূর্ণভাবে র্যাম্প আপ করতে হবে, এবং পলিটিক্যাল যে সিন্ডিকেট গুলো ছিল যারা নিত্য প্রয়োজনীয় বাজারগুলোকে নিয়ন্ত্রণ করছিল, সেই সিন্ডিকেটের বাইরে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে কিন্তু আমরা খাদ্য মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আর তৃতীয় যে পয়েন্টটা, যদি মূল্যস্ফীতি সত্যিকার অর্থে আমরা কমিয়ে আনতে চাই, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি ছাড়া আমরা কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবো না। আপনি টাকার মান যদি ক্রমবর্ধমান ভাবে যদি
পর্যায়ক্রমে যদি পড়তে থাকে, বিশেষ করে বিগত 2 বছরে টাকার মূল্য ডলারের বিনিময় হারের বিপরীতে অলমোস্ট 40% কিন্তু ফল করেছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের অবশ্যই আমাদের টাকার মান আমাদের ধরে রাখতে হবে যদি আমরা অতীতের মূল্যস্ফীতিতে আমরা ফেরত যেতে চাই, এবং সাধারণ মানুষের, মধ্যম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষের যদি আমরা অর্থনৈতিক স্বস্তি দিতে চাই, এবং বিশেষ করে বর্তমানে আপনি জানেন যে একটি অস্বাভাবিক একটি রাজনৈতিক একটি অস্থিতিশীলতা বর্তমানে বিরাজ করছে। তো সর্বপ্রথম আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা আমরা প্রত্যাশা করছি, এবং একই সাথে আইনের শাসন বর্তমানে আমাদের যেটা চরমভাবে অবনতি হয়েছে সেটারও আমি আশা করছি যাতে পুনর্বাসন হবে, এবং আগামী দিনে ইনভেস্টর কনফিডেন্স যদি আমরা রিগেইন না করতে পারি, আগামী দিনে ব্যবসায়ীরা, বিশেষ করে বর্তমানে যে সুদের হার যে হারে বাড়ছে, ভবিষ্যতে ব্যবসায়ীদের জন্য কিন্তু ঋণ পরিশোধ করার সক্ষমতা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু কমে যাবে। তো এখানে কিন্তু ব্যাপক একটা ওভারঅল ব্যাংকিং সেক্টরে কিন্তু একটি ভয়ানক একটি ডিফল্টের একটি সংখ্যা রয়েছে। আপনি জানেন যে 16 লক্ষ কোটি টাকার ভিতরে বর্তমানে কিন্তু 5 লক্ষ কোটি টাকা কিন্তু ডিস্ট্রেস লোনের কাতারে রয়েছে। এটা কিন্তু আন্ডার পারফর্মিং থেকে নন পারফর্মিং লোন হতে কিন্তু বেশি সময় কিন্তু লাগে না। তো অবশ্যই আমরা মূল্যস্ফীতি কমাবো, কিন্তু ব্যবসা বান্ধব যাতে মানে পলিসি হয়, ব্যবসায়ীদের যাতে আমরা বলির পাঠা যাতে আমরা না বানাই, ব্যবসায়ীদেরকে যাতে আমরা সুযোগ সুবিধা দিই, সেদিকেও আমাদের এখানে খেয়াল রাখতে হবে। জি, ডক্টর সামির ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি সুনির্দিষ্ট করে অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন, চলমান মূল্যস্ফীতির কারণ এবং সেখানে কি করা যেতে পারে। আমরা আবারও আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে একজন উদ্যোক্তা রয়েছেন, ইমরান হাসান, মহাসচিব রেস্তোরাঁ মালিক সমিতি। ইমরান হাসান, আমরা জানি যে এই চলমান বন্যায় কিন্তু সারা দেশে রেস্তোরাঁ বাণিজ্যের উপর নিশ্চয়ই আপনাদের প্রভাব রয়েছে, এবং বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে সরাসরি প্রভাব পড়ে আসলে রেস্তোরাঁ শিল্পে। আপনার কাছে জানতে চাইবো সার্বিকভাবে এই মূল্যস্ফীতির চাপ এবং এই চলমান বন্যায় আপনাদের সেক্টরে যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রয়েছেন তাদের সার্বিক অবস্থান কি, শুরুতে এটি একটু জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। উপস্থিত আজকের অতিথি, আচ্ছা কথা রিপিট হচ্ছে কেন? জি, আচ্ছা, আমরা প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের এই ব্যবসাদের সংকট যেন কাটছেই না। আমাদের এই আমি কথাগুলো রিপিট হচ্ছে, আপনার কি আবার ডিসকানেক্ট করে ঢুকবো? আপনি যদি অনুমতি দেন। কথা শোনা যাচ্ছে না। এটা আমরা আরেকবার তাহলে চেষ্টা করছি, আমাদের কারিগরি কোনো কারণে এটা কিনা আমরা দেখার চেষ্টা করছি, সেটি আমরা আবার আসবো আপনার কাছে ইমরান হাসান। তার আগে এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন, ওয়ালিদ সাকিব রয়েছেন মতিঝিলে। আজকে ঢাকা চেম্বারের ব্যবসায়ী নেতারা দেখা করেছেন গভর্নরের সাথে। ওয়ালিদ, আমাদেরকে একটু জানাবেন যে মূলত ঢাকা চেম্বার নেতারা আসলে কি জানালেন, আজকে কি আলোচনা হলো গভর্নরের সঙ্গে, এবং তারা এর মধ্যে ব্রিফ করেছে কিনা? ধন্যবাদ বাবু। আমরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অফিস অর্থাৎ মতিঝিলে আমরা প্রধান কার্যালয়ে রয়েছি। আমরা এই কিছুক্ষণ আগেই আসলে ঢাকা চেম্বার অফ কমার্সের যে নেতৃবৃন্দ রয়েছেন, অর্থাৎ সংগঠনটির যে প্রেসিডেন্ট রয়েছেন আশরাফ আহমেদ, ওনার নেতৃত্বে একটি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে বৈঠক করে তারা বের হয়েছিলেন। তারা আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তারা আমাদেরকে জানিয়েছেন আসলে যে আপনারা জানেন যে একদিন আগে অর্থাৎ রোববার কিন্তু বাংলাদেশ ব্যাংক রেপো রেট বা নীতি সুদহার যেটি রয়েছে সেটি বৃদ্ধি করার কথা জানিয়েছে। 8.5% থেকে এটি বেসিস 5.0% বাড়িয়ে এটি এখন 9% উন্নীত করেছে। তো এই যে নীতি সুদহার বৃদ্ধি করা হয়েছে, আসলে এর কারণে আসলে সব ধরনের সুদেই কিন্তু অর্থাৎ সব ধরনের ঋণেই কিন্তু আসলে সুদহার বাড়বে। তো এই অর্থাৎ এখানে যদি আমরা বলি যে আমানতের সুদহারও বাড়বে, আবার হচ্ছে ব্যাংক ঋণের যে সুদহার সেটিও বাড়বে। তো এই কারণে আসলে তারা আসলে এই বিষয়টি নিয়েই গভর্নরের সঙ্গে কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি। তো আমাদেরকে যেটি ডিসিসিআইয়ের সভাপতি যিনি রয়েছেন প্রেসিডেন্ট আশরাফ আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের যে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য তারা আসলে বাংলাদেশ ব্যাংকের কাছে তারা বলেছেন। আর হচ্ছে যে জানেন যে মূল্যস্ফীতি আসলে বাড়ছে। তো এই ক্ষেত্রে মূল্যস্ফীতি যেহেতু এখনও আমাদের মূল্যস্ফীতি সার্বিক মূল্যস্ফীতি 9% উপরে, সেই কেন্দ্রিক গত অর্থ বছরে অর্থাৎ 2023-24 অর্থ বছরে এটি 7.5% নামিয়ে আনার কথা ছিল, কিন্তু সেটি আসলে সেই লক্ষ্য আসলে অর্থাৎ
গত যেই সরকার ছিল, তৎকালীন যে সরকার ছিল, তারা আসলে সেই লক্ষ্য অর্জন করতে পারেনি। তো সে কারণে আসলে এখন নীতি সুধার বাড়িয়ে আসলে এক ধরনের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা তারা বলছে। এটি জানেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটা পরামর্শ রয়েছে যে অর্থাৎ মূল্যস্ফীতি কমানোর জন্য যাতে করে নীতি সুধার আসলে বাড়ানো হয়। তো সেই প্রেক্ষিতে আসলে বাংলাদেশ ব্যাংক এই নীতি সুধার বাড়াচ্ছে। 3 মাস আগে সেটি কিছুটা বাড়িয়ে 8.5% উন্নীত করেছিল এবং 3 মাস পরে অর্থাৎ গত রোববার কিন্তু এটি আরও বেসিস 50 পয়েন্ট বাড়ানো হয়েছে, সেটি এখন 9% উন্নীত করা হয়েছে। তো মূলত ব্যবসায়ী নেতারা আমাদেরকে আরেকটি কথা বলেছেন যে আপনারা জানেন সেটি হচ্ছে গেল 1.5 দশকে কিন্তু এক ধরনের ব্যাংকের লুটপাট হয়েছে। তো সেই ব্যাংক লুটপাটের কারণটা আসলে তারা বলছেন যে এখানে তারা সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন, সাধারণ ব্যবসায়ীরা এই লুটপাটে কোনোভাবে জড়িত নয়। এই জন্য তারা বলছেন যে বাংলাদেশ ব্যাংকে তারা অনুরোধ করেছেন যাতে করে লুটপাটে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো এই ছিল আসলে বাবু বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ কার্যালয় থেকে আমার কাছে সব শেষ। ওয়ালিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব জানাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংকের খবর। আবারও সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সাইম আমির ফয়সল, অর্থনীতিবিদ, এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন রেস্তোরাঁ মালিক সমিতির উদ্যোক্তা, মহাসচিব রেস্তোরাঁ মালিক সমিতি ইমরান হাসান। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। ইমরান হাসান, আমরা আসলে আপনার কাছে ছিলাম আলোচনায়, যে আলোচনায় ছিলাম আমরা আসলে শুনতে অসুবিধা হচ্ছিল, আশা করি এই মুহূর্তে শুনতে পাবো। ইমরান হাসান। না, আশা করি এখন ঠিক হয়ে গেছে। জি, ধন্যবাদ আপনাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে যে প্রসঙ্গে ছিলাম, আপনি দেখেন যে আমাদের এই সেক্টর, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীতে কোভিডের পর থেকে শনি আমাদের পেছনে ছাড়ছেই না। যে কোভিডের পরে দেখেন যে আমাদের এই মূল্যস্ফীতিতে আমরা পড়ে গেলাম, সেই বাজারে টালমাটাল অবস্থায় আমরা সাস্টেন করতে থাকলাম অনেক কষ্ট করে। সেখান থেকে 29শে ফেব্রুয়ারি ঘটনার পর এই সেক্টরে একটা বিশাল ক্রাইসিস হলো। এখন আবার লাস্ট 2 মাসের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের টোটাল সেক্টরটাই বিপর্যস্ত। আপনি অবাক হবেন, প্রতিদিনই আমাদের বিভিন্ন ঢাকার বাইরে থেকে নেতৃবৃন্দরা ফোন করছেন আমাদেরকে যে আমরা আর কিভাবে সাস্টেন করবো জানি না। কারণ একদল তো, আমরা বলে আসছি বিভিন্ন চ্যানেলে, একদল তো লুট করে ভেঙে গেছে, একদল তো নাই। এখন আমরা যারা সাস্টেন করবো তাদের জন্য সরকার কি পলিসি দিবে, কিভাবে আমরা সাস্টেন করতে পারবো প্রান্তিক জনগোষ্ঠীর ব্যবসায়ী, আমরা ওয়েট করছি সেই ইয়ের জন্য। কারণ এই সরকারে 4 জন প্রথিতযশা অর্থনীতিবিদ জয়েন করেছেন। আমরা বিশ্বাস করি যে প্রান্তিক ব্যবসায়ীরা যদি বেঁচে থাকে তাহলে রাষ্ট্র বেঁচে যাবে। প্রান্তিক ব্যবসায়ীরা তাহলে আমরা কিন্তু ইমরান হাসান, আমরা জি ইমরান হাসান, আমরা আবারও আপনার সঙ্গে কথা বলবো। আপনাদের সঙ্গে আমরা এই পর্যায়ে একটা বিরতি নেবার সময় হয়েছে, আসলে বিরতি থেকে ফিরে এসে আমরা আরও কথা বলতে চাই। দর্শক, বিজনেস আওয়ারে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করি আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। সংবাদ বিশ্লেষণে আবারও ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলছি মূল্যস্ফীতি কমাতে করণীয়। আমাদের সাথে রয়েছেন মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ইমরান হাসান, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সাইম আমির ফয়সল, অর্থনীতিবিদ, গবেষক। আমরা স্বাগত জানাচ্ছি আরও একবার ফয়সল এবং ইমরান হাসান দুজনকেই। আমরা ইমরান হাসান, আপনার কাছে একটু সুনির্দিষ্ট করে শুনতে চাই এই চলমান বন্যা পরিস্থিতি এবং আপনাদের খাতের ক্ষুদ্র মাঝারি রেস্তোরাঁ শিল্পের আসলে কি অবস্থা? জি, আমাদের রেস্তোরাঁ সেক্টর থেকে শনির দশা কাটছে না। এই করোনা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত কোনো না কোনো দুর্যোগে আমরা আছি। লাস্ট 2 মাস যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা প্রান্তিক ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কিন্তু আমরা আশাবাদী যে একটি স্বৈরাচারের পতনের মাধ্যমে একটি সরকার এসেছে, তারা অ্যাটলিস্ট আমাদের এই প্রান্তিক ব্যবসায়ীদের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। কারণ তারা সবাই মাইক্রো ইকোনমি নিয়ে কাজ করেছে, তারা সবাই ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করেছে, তাদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তারা সেই অভিজ্ঞতার আলোকে আমাদের দেশে যেই শৈল্পিক কর্পোরেট আগ্রাসনের কারণে যেই খাতটি সংকুচিত হয়ে গেছিল, যে খাতটি কয়েকটা গোষ্ঠীর হাতে চলে গিয়েছিল, তাদের হাত থেকে একটা পলিসি করে অবিলম্বে এই প্রান্তিক জনগোষ্ঠী যারা আমরা রেস্তোরাঁ ব্যবসায়ী আছি, দোকান ব্যবসায়ী আছি, যারা আছে ছোট ছোট উদ্যোক্তা, তাদেরকে সাস্টেনেবল করার জন্য একটা সহজ সত্যি ঋণ এবং কি কি ফ্যাসিলিটেট করা যায়, কিভাবে ট্যাক্সেশনের ক্ষেত্রে সহযোগিতা করা যায়, কিভাবে আমরা এই ট্যাক্সেশনের হয়রানি থেকে মুক্ত হতে পারবো, কিভাবে আমরা এই ন্যায্য মূল্যে এই যে বাজার সিন্ডিকেটের কারণে যে
বাজারে যে অস্থিতিশীল অবস্থা সেটার একটা স্থিতিশীলতা আসবে, কিভাবে আমরা কৃষি পণ্য আমরা একটা ন্যায্য মূল্যে পাবো, কিভাবে পোল্ট্রি খাত থেকে আমরা আমাদের পোল্ট্রি ফুডগুলো পোল্ট্রি প্রোডাক্ট গুলো আমরা ন্যায্য মূল্যে পাবো, আমরা চিনি থেকে শুরু করে তেল থেকে শুরু করে সব ন্যায্য মূল্যে পাবো, তাইলে কিন্তু আমরা সাস্টেন করতে পারবো। কারণ আমাদের অর্থনীতিটা হয়ে গেছে মুষ্টিময় কিছু লুটেরা ব্যবসায়ীদের এবং লুটেরা রাজনীতিবিদদের, এরা সবাই জানে। আপনার এখন বেরিয়ে আসছে যে কিভাবে তারা দেশ থেকে লক্ষ কোটি টাকা চুরি করে, লক্ষ কোটি ডলার চুরি করে তারা নিয়ে গেছে দেশ থেকে, এবং ফুলে ফেপে যেভাবে শুধু কয়েকটা গোষ্ঠী কেন্দ্রিক ব্যাংক ঋণ প্রদান করেছে, আজকের ব্যাংকের যে নাজুক অবস্থা, আমরা কিন্তু সেই প্রান্তিক জনগোষ্ঠী সাফার করছি। কারণ আপনি জানেন ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণের বাইরে তুলতে দেওয়া হচ্ছে না, এখন প্রতিদিন কিছু না কিছু বাড়াচ্ছে, অপকর্ম করছে কিছু লোক, ভুগছে পুরো সেক্টর। তো এইখান থেকে আমরা রাতারাতি হয়তো আমরা ফল আশা করতে পারছি না, কিন্তু আমরা বিশ্বাস করি যারা জয়েন করেছে তারা অত্যন্ত দক্ষ মানুষ, তারা সৎ মানুষ, সজ্জন মানুষ, তাদের একটা সুনাম আছে, তাদের একটা আমাদের বাংলাদেশের মানুষের জনগণ তাদের উপর আস্থা রেখেছে। এবং আজকে যারা এই আন্দোলনের মাধ্যমে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা দায়িত্ব নিয়েছে, আমরা বিশ্বাস করি এখনকার তরুণ যারা এই শিক্ষিত তরুণ যারা আজকে এই দেশের, তাদের আহ্বানে যে দেশের মানুষ আজকে যে এই নতুন সরকার পেয়েছে, তাদের কাছে অনেক প্রত্যাশা, এবং তারা এই প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। তা না হলে কিন্তু সেই আমরা দেখতে পাচ্ছি যে কিছু অরাজকতা আছে, মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই অরাজকতা আশা করছি কমে আসবে। কিন্তু একটা আপনার মাধ্যমে রিকোয়েস্ট, এই যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমি একটু শেষ করি, আমাদের ইন্ডাস্ট্রিগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমাদের রুটি রোজগারের একটা জায়গা, কারণ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে আমরাও কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা সাস্টেন করতে পারবো না। আমরা একে অপরের সাথে পরিপূরক। আপনি ব্যক্তি ক্ষোভ থাকলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, যথাযথ ব্যবস্থা নেবে, তার বিরুদ্ধে যথাযথ পানিশমেন্টের ব্যবস্থা নেবে। কিন্তু প্রতিষ্ঠান যদি আক্রমণের শিকার হয়, সেই প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী চাকরি করে, তাদের আয়ের সাথে কিন্তু আমাদের আয়ের একটা বিরাট ফারাক। তাদের পকেটে টাকা না থাকলে কিন্তু আমাদের ব্যবসা চলবে না, আমাদের প্রান্তিক ব্যবসায়ীরা আরো বেশি বিপদে পড়বে। সুতরাং এই অর্থনীতিটা সবার, কিন্তু যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু প্রতিষ্ঠানের উপর যেন কোনো প্রকার জুলুম না হয়। প্রতিষ্ঠান যদি ওইভাবে দুর্নীতি করে থাকে, সেই প্রতিষ্ঠানকে নগদের মতো রিসিভার বসানো হোক, কিন্তু কোন প্রতিষ্ঠানের উপর যেন আঁচ না আসে, এটা আমাদের জোরালো দাবি। কারণ অর্থনীতি যদি ভেঙে পড়ে, আমরা কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা আর দাঁড়াতে পারবো না। এই হচ্ছে আপনার মাধ্যমে আমাদের সরকারের কাছে আহ্বান। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইমরান হাসান, আপনি অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন। সার্বিকভাবে আসলে ক্ষুদ্রদের যেমন টিকাতে হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এর মধ্যে আমরা দেখেছি নানা রকম সংস্কার উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করব যে নিশ্চয়ই একটা বড় পরিবর্তনের পথে হাঁটবে বাংলাদেশ। আমাদের আসলে সময় স্বল্পতা রয়েছে। সামির ফয়সাল, আপনার কাছে একেবারে সংক্ষেপে জানতে চাইব, এই মুহূর্তে আসলে আমাদের মূল্যস্ফীতি নিয়ে যেহেতু আলোচনা করছি, মূল্যস্ফীতি কমাতে সরকার পলিসি রেট বাড়িয়েছে, সেটি একটা বড় সুফল দিবে বলে মনে করেন কিনা? আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত আমাদের ব্যাপক প্রত্যাশা থাকলেও এখনো কিন্তু বর্তমানে যে অতীতের যে অর্থনৈতিক সংকটগুলো, সেগুলো কিন্তু বর্তমানেও কিন্তু বিরাজমান। এই সংকটগুলো মোকাবেলা করার জন্য আমার প্রস্তাবনা থাকবে যে প্রশাসনিক এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ছাড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষকে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে মূল অর্থনীতির স্রোতধারাতে যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি, তারপরে কিন্তু দেখা যাবে যে আবারও কিন্তু অতীতে যে একটি অলিগার্কিক সিস্টেমের মাধ্যমে যেভাবে দেশ পরিচালনা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমার প্রস্তাবনা থাকবে যে জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ করতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে। এবং আমাদের সম্মানিত সমালোচক একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী যেই প্রবৃদ্ধির সুফল, তাদেরকে যদি আমরা অন্তর্ভুক্ত করতে চাই, ব্যাংকিং সেক্টরে তো ব্যাপক রিফর্ম দরকার, কিন্তু একই সাথে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনও দরকার। তাদেরকে কি করে, মধ্যমায়ের ব্যবসায়ীদের কি করে, যেটা আমাদের বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, তাদেরকে শক্তিশালী করতে পারলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি আবারও ঘুরে দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তারপরও অত্যন্ত চ্যালেঞ্জিং, কিন্তু আমি তরুণ প্রজন্মের উপরে অবশ্যই আমরা সকলে আশা ব্যক্ত করতে সেই আস্থার জায়গাটা তারা অর্জন করে নিয়েছে। নিশ্চয়ই ডক্টর সামির ফয়সাল, অনেক ধন্যবাদ। অনেক সুনির্দিষ্ট করে ছোট করে আপনি বলেছেন। আমরা ইমরান হাসান আপনার কাছে শেষ মন্তব্য এবং একেবারে সংক্ষেপে নিতে চাই। আমার কাছে আমি আপনার মাধ্যমে শুধু এইটুকু বলবো, আমাদের দেশের জনগণকে, আমাদের যারা এই সবাই সম্পৃক্ত হয়েছে এই আন্দোলন নতুন বাংলাদেশ, সবাই বলছে আমরা যেন এই সরকারকে একটু সময় দেই এবং আমরা যেন সোচ্চার থাকি। যে অন্যায়গুলো হচ্ছে, মাঝে মাঝে আমরা দেখছি যে অনেক অন্যায় হচ্ছে, সেই ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু অলরেডি তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। আমরা যেন একটু সহনশীল হই, আমরা যেন একটু বিচারের আশায় থাকি। আমরা বিশ্বাস করি যে একটা স্বাধীন বিচার ব্যবস্থা গঠন হবে এবং সবাই তার ন্যায্য বিচার ওখানে পাবে এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো। আমাদের
মতের কোনো বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না, স্বাধীন মত প্রকাশ করতে পারবো এবং আমরা যেন একটা যেই আশা নিয়ে এই আমরা স্বৈরাচার হটিয়েছি সেই আশা আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আমাদের এই সরকারকে একটু সময় দেওয়া উচিত, আমরা একটু ধৈর্য ধরি যে সরকার আমাদেরকে কি করে, তা নইলে আমরা তো আছি রাজপথে, আমরা থাকবো আবার। আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই যাতে সরকার রিফর্ম করতে পারে প্রত্যেকটা অর্গানাইজেশন। ধন্যবাদ। নিশ্চয়ই ইমরান হাসান, অসংখ্য ধন্যবাদ জানাই এবং সামির ফয়সাল দুজনকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও পরবর্তীতে কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা আলোচনা করব সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, আবারও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন ডক্টর সাইম আমির ফয়সাল, গবেষক, অর্থনীতিবিদ এবং শিক্ষক। আমাদের সঙ্গে ছিলেন ইমরান হাসান, রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব। আমরা বিজনেস আওয়ারে আরেকটা বিরতি নিব। বিরতি থেকে ফিরে আসবো এবং দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর জানাবো আপনাদেরকে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। গতকালকের সরকারি ছুটির পর আজকে কিন্তু আমরা দেখছি পুঁজিবাজারে সবগুলো সূচকের নিম্নমুখী ধারা এবং পতন হয়েছে। পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। চলুন দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সবশেষ পরিস্থিতি। লেনদেনের এই মুহূর্তের হালনাগাদ চিত্র যদি আমরা দেখি, ডিএসসির প্রধান সূচক DSCX এরই মধ্যেই 17 পয়েন্ট কমেছে। বেলা 1:44 নাগাদ আমরা যে সবশেষ আপডেট দেখতে পাচ্ছি, 17 পয়েন্ট কমে 5683 পয়েন্ট অবস্থান করছে এবং সরিয়া সূচক সেটিও 3 পয়েন্টের কিছু বেশি কমেছে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক সেটিও কিন্তু 3.74 পয়েন্ট কমে অবস্থান করছে 2084 পয়েন্টে এবং লেনদেনে খুব বেশি গতি নেই। 494 কোটি টাকার কিছু বেশি লেনদেন এখন পর্যন্ত হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে যদিও আজকে দাম বাড়ার তালিকা আমরা দেখছি 139টির দর বেড়েছে এবং কমেছে বেশিরভাগই, 218টির দর কমেছে। আর অপরিবর্তিত রয়েছে 36টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। সব মিলিয়ে আজকে আসলে পুঁজিবাজারের নিম্নমুখী প্রবণতায় আমরা লক্ষ্য করছি। এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। এরপর আমরা মুদ্রা বাজার পরিস্থিতি জানাতে চাই আপনাদেরকে, যে প্রধান মুদ্রার বিনিময় মূল্য সোনালী ব্যাংকের সূত্র ধরে আমরা যদি দেখি যে আজকের দিনে মার্কিন ডলার সোনালী ব্যাংকে 119 টাকায় কেনা হচ্ছে, 120 টাকায় বিক্রি করা হচ্ছে। খোলা বাজারে যেটি আরও বেশি, ইউরো 133 টাকায় কেনা হচ্ছে, 141 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ড 157 টাকায় কেনা হচ্ছে, 166 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান রয়েছে 16 টাকা 61 পয়সায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি করা হচ্ছে। 31 টাকা 55 পয়সায় কেনা হচ্ছে। সৌদি রিয়াল বিক্রি করা হচ্ছে 32 টাকায় এবং সোনালী ব্যাংকে ভারতীয় রুপি 1 টাকা 40 পয়সায় কেনা হচ্ছে, 1 টাকা 44 পয়সায় বিক্রি করা হচ্ছে। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এবারে স্বর্ণের দাম আমরা দেখে নেব। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ আমরা দেখেছিলাম যে দফায় দফায় আসলে দাম বাড়ছে। এখন কিন্তু 1,27,000 টাকা, প্রায় 1,28,000 টাকা প্রতি ভরি, যেটি 1,20,000 টাকা ছিল মাত্র কিছুদিন আগেও। 21 ক্যারেটের স্বর্ণ 1,22,000 টাকা ভরি এবং 18 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 1,04,000 টাকা প্রতি ভরি। সনাতন স্বর্ণের দামও এখন 86,000 টাকা ভরি প্রতি দাম। পাশে গ্রাম প্রতি দর দেখানো আছে, প্রায় 11,000 টাকা এখন 1 গ্রাম স্বর্ণের দাম 22 ক্যারেটের। স্বর্ণের পর আমরা রূপার দাম দেখে নেব। রূপার বাজার অপরিবর্তিত রয়েছে অনেকদিন ধরেই। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপা 2,098 টাকা ভরি, 21 ক্যারেটের রূপা 2,005 টাকা, 18 ক্যারেটের রূপা 1,714 টাকা এবং সনাতন যে রূপা রয়েছে সেটি 1,282 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। এবারে বন্দর বাণিজ্যের খবর। দুঃখিত দর্শক, এবারে আমরা জনপদ শিল্প বাণিজ্যের খবর জানাচ্ছি আপনাদেরকে। খাগড়াছড়িতে চেঙ্গি ও দিঘিনালায় মাইনী নদীর পানি বৃদ্ধিতে পরপর 4 বার ক্ষতিগ্রস্ত নদী তীরের মানুষ। চতুর্থ দফার বন্যায় বেশি ক্ষতি হয়েছে কৃষকদের, তলিয়ে গেছে তাদের বাড়িঘর আর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত অন্তত 11,000 কৃষকের তালিকা প্রস্তুত করেছে কৃষি বিভাগ। রতন কুমারদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বানের জলে ডুবেছে কৃষকের কষ্টের ফসল। খাগড়াছড়িতে পরপর 4 বার বন্যার ভয়াবহতা দেখেছে মাইনী নদী তীরের মানুষ। সবচাইতে ক্ষতিগ্রস্ত দিঘিনালা উপজেলা। মাইনী নদীর পানি ধীরগতিতে নামায় দিশেহারা এখানকার কৃষক। রোপা আমন, আউশ, সবজি সব তলিয়ে গেছে। আমাদের জমি ডুবে গেছে 3 কানি, তারপরে পুকুর ডুবে গেছে একটা। আমাদের ধান পুরোই বন্যার কারণে তলিয়ে গেছে, এখনো পর্যন্ত পানি মোটামুটি আছে। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।
কৃষি বিভাগ সার্বক্ষণিক আমরা মনিটরিং এর মাধ্যমে কৃষকদের কিভাবে সহায়তা করা যায় আমরা মাঠ পর্যায়েও কাজ করতেছি। তো এই বিষয়ে আমরা সবসময় সোচ্চার আছি। পার্বত্য এই জনপদে এবার 146 হেক্টর জমির আউশ, 1655 হেক্টর জমির আমন এবং 353 হেক্টর জমির অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ভারতীয় ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক কর্পোরেশন আদানি গ্রুপের মোট ঋণের 36% যোগান দিয়েছে। মূলত কিছু ব্যবসার মূলধনী ব্যয় দেশটিতে শিল্প গ্রুপটি ঋণের হিস্যা বৃদ্ধি করেছে। তবে একই সময় অন্যান্য দেশের প্রতিষ্ঠান থেকে আদানির ঋণ নেয়ার হার কমেছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী ঋণ সহ গেল মার্চ শেষ অর্থ বছরে 2,41,394 কোটি রুপি ঋণ নিয়েছে আদানি গ্রুপ। এর মধ্যে ভারতীয় সংস্থাগুলো থেকে 88,100 কোটি রুপি নেওয়া হয়েছে। 2023 সালের মার্চ পর্যন্ত ভারতের বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং এনবিএফসির কাছে আদানির ঋণ ছিল 70,213 কোটি রুপি, যা মোট ঋণের 31%। সে সময় 2,27,248 কোটি রুপি ঋণ ছিল গ্রুপটির। এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।